রেলগাড়ি ট্রেনের ধাক্কায় পড়ুয়া মৃত্যুর জের। আজ সন্তানহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। বহরমপুরে গিয়ে সন্তানহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ। মুগেটে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় মৃত্যু হয় 4 স্কুল পড়ুয়া সহ মোট 5 জনের। এবং আগেই রেলের তরফে 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য, রাজ্যের তরফেও 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। আজ গোবিন্দপুরে গিয়ে অর্থ সাহায্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ সন্তানহারা পরিবারের সঙ্গে কথা বলবেন তাদের পাশে মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি প্রণব রয়েছেন প্রতিনিধি। প্রণব, আজ মুখ্যমন্ত্রী কখন যাবেন এবং স্বজনহারাদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি? তারা কি বলছেন, তারা কি বলবেন মুখ্যমন্ত্রীকে? দেখো, স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা প্রচণ্ডভাবেই খুশি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই গোবিন্দপুরে আসছে। এবং গত শুক্রবার যে দুর্ঘটনা ঘটেছিল তাতে যে 4 স্কুল ছাত্রী মারা গিয়েছিল, তাদের পাড়া কিন্তু, তাদের বাড়ি কিন্তু এই গোবিন্দপুরে, যেখানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হচ্ছে, মুখ্যমন্ত্রী আসছেন ঠিক তারই পাশে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু বহরমপুরে নয়, একদম সোজা গোবিন্দপুরে যে রেলগেটের কাছে দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গাটা যেরকম দেখবেন, তারপর স্বজনহারা যে সমস্ত পরিবার, সেই সমস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন। এবং গত শুক্রবার তোমার রেলকারের সঙ্গে যে পুলকারের দুর্ঘটনা ঘটে তাতে 4 স্কুল ছাত্রী এবং আরও একজন গ্রামবাসী মারা গিয়েছিল। এবং তাদের 5 জনের বাড়ি কিন্তু এই গোবিন্দপুরে। এবং এই 4 জনের বাড়ির মধ্যে জেসিকা, যে ছোট বাচ্চা, তার বাড়ি কিন্তু একদম ঠিক পাশে। এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন এবং স্বজনহারা যে সমস্ত পরিবারগুলো তারা আসবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদেরকে সান্ত্বনা দেবেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেবেন। এবং তাদেরকে আর্থিক, যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে 5 লক্ষ টাকা করে যে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল, সেই চেকও কিন্তু তুলে দেবেন। এবং শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে চরমে। গোবিন্দপুরের তোমার সারা রাত্রি ধরে কাজ হয়েছে এবং এখানেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী চলে আসবেন। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন এবং যে সমস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন, যে সমস্ত পরিবারের যারা আহত এবং নিহত হয়েছে, সেই সমস্ত পরিবারের বাড়িতে যেতে পারেন বা তাদেরকে ডেকে নিয়ে এসে এখানে কিন্তু কথা বলা হবে। এবং সেই সমস্ত পরিবারেরা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছেন এবং তাদের একটাই মাত্র আর্জি, যে কারণে এই দুর্ঘটনা ঘটলো, অর্থাৎ রেল গেটের যে রেলম্যান, যিনি যে গেটম্যান ছিলেন, তার যদি সে যদি দোষী হয়, সে যেন চরমতম শাস্তি হয়, অথবা যার দোষে এই ঘটনা ঘটলো তারা যেন কঠোরতম শাস্তি পায়, সেটা কিন্তু চাইছেন এই গোবিন্দপুরের গ্রামবাসীরা। এবং তারা চাইছেন যে যাতে উল্লেখযোগ্যভাবে শাস্তি হয়, যাতে আর কারণ মায়ের কোনো কোল খালি না হয়, সেটা কিন্তু নিশ্চিত করুক মুখ্যমন্ত্রী। এবং স্বভাবতই মুখ্যমন্ত্রী এই গোবিন্দপুরের মতন গ্রামে তিনি ছুটে আসছেন এবং স্বজনহারাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, এর জন্য কিন্তু রীতিমতনভাবে খুশি গ্রামবাসীরা। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ প্রণব। আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ গোবিন্দপুরে গিয়ে অর্থ সাহায্য মুখ্যমন্ত্রীর। মৎস্যজীবীদের পরিবারের পাশে রাজ্য। সমুদ্রে ট্রলার ডুবিতে 10 জন মৎস্যজীবীর মৃত্যু। ট্রলার ডুবিতে এখনো নিখোঁজ 5 মৎস্যজীবী। মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা, 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরিবারের একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাবেন। রবিবার পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী পরিবারকে সাহায্য, আর্থিক সাহায্য তুলে দেবে জেলা প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টাল গার্ড সহ সকল ডিপার্টমেন্টের নিরলস প্রচেষ্টায় সেই ট্রলারটি পাওয়া যায়। সামগ্রিকভাবে পরিবারের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন এবং আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি দপ্তর, ভারত সরকার একটি আধুনিক যন্ত্র ট্রান্সপন্ডার ইতিমধ্যেই সমস্ত ট্রলারদের কাছে সাপ্লাই করেছে। সেই ট্রান্সপন্ডারের মাধ্যমে ট্রলারের অবস্থান যেমন করে নির্দিষ্ট করতে পারেন,
ঝড়ে কোথাও সেই ট্রলারটি যদি হারিয়ে যায় তাকে খুঁজে দেওয়া, এমনকি দুর্ভাগ্যক্রমে সেটি যদি ডুবে যায় তারও অবস্থান নির্ণয় করতে পারেন। তাই আমার আবেদন, এই ট্রান্সপন্ডার ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট এবং জরুরি নির্দেশিকা সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষরা এটার দ্বারা সর্বোচ্চ উপকৃত হবেন। তাই দ্রুত এই সংক্রান্ত ব্যবস্থা এবং মাঝিদের সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে যে ক্ষতি সেটা আমরাকে অনেকটা নিরসন করতে পারবো। আমাদের এই রাজ্যে যে ফিশারম্যানরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকটি পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে কখনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একটা মানবিক দায়িত্ব সরকারের থেকে যায়। আমরা 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকটি ফিশারম্যান পরিবারের একজনকে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে স্থানীয় থানাতে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। কম্পেনসেশন দেওয়ার জন্য যে স্যার বলেছেন তার সব রকম প্রস্তুতি আমরা নিচ্ছি, যেরকম স্যার ইনস্ট্রাকশন আছে ওইভাবে আমরা কাজ করাচ্ছি। এটা তো আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। এতদিন আমরা কোনোদিন এই সাহায্যটা পাইনি, এইরকম ধরনের কোথাও কোনো গভর্নমেন্টের কাছে আমরা প্রতিশ্রুতি পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেটা করেছেন, আমাদের ফিশারম্যান এবং গোটা ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন তাতে গর্বিত হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে উপস্থিত থেকে পরিবারের সঙ্গে দেহ শনাক্তকরণের কাজ আমরা করেছি। তাদের সরকারি খরচায় ব্যবস্থাপনায় কাকদ্বীপে নিয়ে যাওয়া, তাদের ব্লাড স্যাম্পেল গ্রহণ করা থেকে শুরু করে পরিবারের সঙ্গে সমস্ত প্রকার সহযোগিতা রাজ্য সরকার প্রশাসনের পক্ষ থেকে হয়েছে। তারপরেও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে এই ট্রলারের যারা মৃত এবং নিখোঁজ তাদের প্রত্যেকের জন্য এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা বলেছেন যে অর্থ দ্বারা কারুর এই মৃত্যু যন্ত্রণার প্রশম করা যায় না, তবুও মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন, পরিবারকে একটি করে কাজের ব্যবস্থাপনা করেছেন। আর সেই পরিবারে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থাপনাও সরকার নিচ্ছে, তাদের সমস্ত প্রকার সহযোগিতার পাশে সরকার দাঁড়িয়েছে। আরও এক প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। 20% ডিএর পর এবার 7ম বেতন কমিশন, 7ম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। 6 মাসে চূড়ান্ত সুপারিশ জমা দেবে কমিশন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আরও এক প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। ক্ষমতায় আসার 2.5 মাসের মধ্যেই 7ম পে কমিশন গঠন, 6 মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। ঘোষণা মাফিক রাজ্যে গঠন হলো 7ম পে কমিশন। 7ম পে কমিশনের চেয়ারম্যান করা হলো কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীকে। অতনু চক্রবর্তীর পাশাপাশি 2 জন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞকেও রাখা হলো এই 7ম বেতন কমিশনে। 6 মাসের মধ্যেই 7ম বেতন কমিশন তারা তাদের রিপোর্ট জমা দেবেন। মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মতোই তারা কাজ করছেন। আমরা আশাবাদী যে এই পে কমিশন অন্তত অভিরূপ সরকারের মতো পে কমিশন হবে না, যারা বিয়ের অধিকারটাকে কেড়ে নিয়েছে। এই পে কমিশন অন্তত ন্যায়সঙ্গতভাবে কাজ করবে এবং কর্মচারীদের যে বক্তব্য থাকে পে কমিশনের কাছে, সেই বক্তব্যগুলো যথাযথ ভাবে এবং যত্ন সহকারে কমিশন শুনবে। খুব ভালো খবর, আমরা অনেক দিন ধরেই আশা করেছিলাম এটা পাবো। খুব আনন্দিত এবং আশা করছি যেন আমাদের এরিয়ার ডিএটাও পাই এবং তার সঙ্গে পে কমিশনও যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় তত আমাদের সরকারি কর্মচারীদের পক্ষে সুবিধা। সদর্থক ভূমিকা। নির্বাচনী ইস্তাহারে বিজেপির অন্যতম 2টি প্রতিশ্রুতি ছিল ডিএ এবং 7ম বেতন কমিশন। পালা বদলের পরই ডিএর প্রতিশ্রুতি পূরণ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 20% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা। এবার 7ম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। বুধবার 7ম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। ওনারা ক্ষমতায় আসার পরপরই রাজ্য সরকারি কর্মচারীদের যে বিভিন্ন বকেয়া ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে ওনারা
আমাদের সঙ্গে আলোচনা করেছেন 1 জুন। তার ভিত্তিতে উনি বলেছিলেন কমিটিটা আমরা খুব সত্বর ডিক্লেয়ার করব, সেটা ডিক্লেয়ার হওয়া যায় তো আমাদের খুব খুশি। কি করবে বেতন কমিশন? সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ, বিশেষ ভাতা পর্যালোচনা করবে কমিশন। ট্রাভেল অ্যালাউন্স সহ আর্থিক সুবিধাও পর্যালোচনা করবে কমিশন। পেনশন, অবসরকালীন সুবিধা, পদোন্নতির বিষয়ে সুপারিশ করবে কমিশন। চাকরির শর্ত এবং কাজের পরিবেশের উন্নয়নের বিষয়েও সুপারিশ করবে কমিশন। কেন্দ্রের 8ম বেতন কমিশনের সুপারিশও বিবেচনায় রাখা হবে। 7ম বেতন কমিশনকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে যে বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন। অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যা বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত জানাবেন। শুধু তাই নয়, 7ম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে বেতন কাঠামো থেকে শুরু করে ডিএ বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিতে পারবে কমিশন। বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নেবে। বিজ্ঞপ্তির 6 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে কমিশনকে। বিষয়টা খুবই আনন্দের বিষয়। এই কমিশন হওয়ার জন্য বিভিন্ন স্টেটের সঙ্গে যা ফারাক বা আমাদের সেন্ট্রালের সঙ্গে যা ফারাক সেটা অনেকটাই মিটে যাবে। তো এই ঘোষণাতে আমরা সত্যি খুব খুশি আছি। এটা খুবই আনন্দ। আমাদের ইতিহাস আমরা দেখিনি একবারে 20% দেওয়া। 7ম পে কমিশন যে ঘোষণা হলো, যত দ্রুত তত মঙ্গল, এবং এটা খুব ভালো পদক্ষেপ সরকারের পক্ষে। সরকারি কর্মীরা যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রা কাটাতে পারে সেই কারণেই সরকারি কর্মীদের ডিএ দেয় সরকার। 7ম পে কমিশন চালু হলে অনেকটা বেতন বাড়বে কর্মীদের। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে তা কমবে। কর্মচারীদের হাতে বাড়তি অর্থ এলে তা সামগ্রিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করবে। তো আমরা খুবই আনন্দিত যে সরকার এইভাবে আমাদের কথা ভাবছে, কারণ সরকারি কর্মচারীরাই তো সরকারের অ্যাকচুয়ালি চালিকা শক্তি। সরকারি কর্মচারীরা যদি স্যালারি বাড়ে, নিচের টায়ারেও আস্তে আস্তে বেনিফিটটা ট্রান্সফার হতে থাকে। সব স্তরের মানুষের কাছেই একটা অর্থনৈতিক সামঞ্জস্য বজায় থাকে। বিজেপির সংকল্পপত্রে দেওয়া ছিল যে 7ম বেতন কমিশন তারা ক্ষমতায় এলেই গঠন করবে। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই রাজ্যে তৈরি হলো 7ম বেতন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নজর রাখবো সিকিমের দিকে। সিকিমের নামচিতে টানেল বিপর্যয়ে এখনো চলছে উদ্ধার কাজ। টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 22। সময় যতই এগোচ্ছে ততই উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। টানেল বিপর্যয়ে এখনো পর্যন্ত বাংলার 9 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণ ধসে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ। বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের অভাব এবং প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার কাজ বেশ চ্যালেঞ্জিং। সিকিম বিপর্যয়ে পাশে পশ্চিমবঙ্গ সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রী। আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন। আগে তো রাজ্য সরকারের যে ফিক্সড উইংস ছিল, প্লেন কেবলমাত্র একজনই ব্যবহার করতেন, সম্রাজ্ঞী। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স এর প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। সেখানে এখন অবধি 5টি, মোট 10টা দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 5টা জলপাইগুড়ির। বাকিদের ক্ষেত্রেও এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন। আমাদের ওখানকার এসপিডিএম আছেন। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব, এটুকু আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। নাগাড়ে বৃষ্টিতে ফের NH10 ধস। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। 20 মাইলে ধসের জেরে রাস্তা বন্ধ। রংপো সিংতাম যান চলাচল বন্ধ। ঘুরপথে শিলিগুড়ি সিকিম যাতায়াত। নাগাড়ে বৃষ্টি আর তার জেরেই NH10 আবারও সেখানে ধস নেমেছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। সেখানকার ঠিক কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে পার্থ রয়েছেন প্রতিনিধি সরাসরি। পার্থ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলা সিকিম লাইফলাইন,
কিভাবে গাড়িগুলো যাতায়াত করছে এবং কি পরিস্থিতি? একেবারে তাই। দেখো, তোমাকে যে ছবিটা আমরা দেখাচ্ছি দর্শকদের, যে এই বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়কটার কার্যত দখল নিয়েছে পাহাড় থেকেও বড় বড় বোল্ডার এবং গাছের গুঁড়ি নেমে এসছে কিন্তু এই জাতীয় সড়কের উপরে, পুরোপুরি অবরুদ্ধ। কারণ আমরা জানি এই যে বর্ষার মৌসুম শুরু হয়েছে তার প্রথম দিন থেকেই কিন্তু এই 20 মাইল সিকিমের রংপুর এবং সিংতাইয়ের মাঝে 20 মাইল সেখানে নাগাড়ে বৃষ্টি যেটা কিন্তু একের পর এক ধস নামছে এবং মাঝে মধ্যে NHDSL কর্তৃপক্ষ তার ধসের সংস্কারের জন্য রাস্তা বন্ধ রাখে। কিন্তু গতকাল যে নির্দেশিকা জারি হয়েছে তাতে কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ থাকবে, আপাতত কোনো খোলার সম্ভাবনা নেই। কারণ যেভাবে একের পাহাড় কার্যত ভেঙে পড়ছে জাতীয় সড়কে, তার জেরেই কিন্তু এই সমস্যা হচ্ছে এবং সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া, সকাল থেকে দেখছি কলেজ পড়ুয়া, তারা কিন্তু ঝুঁকির পারাপার করছে এই জাতীয় সড়কের উপর দিয়ে। সারি সারি ট্রাক দাঁড়িয়েছে, পণ্যবাহী ট্রাক। सर जी 1 हफ्ता हो गया हमको रुके हुए यहाँ पे, ना यहाँ पे खाने का ठिकाना, ना कहीं पे कुछ नहीं, न नहा सकते हैं ना धो सकते हैं। भूखे प्यासे केक और ये बिस्किट खा खा के हम लोग रह रहे हैं। क्या डिमांड है आप लोगों का? हमारा डिमांड ये है सर, ये थोड़ा आपका कृपा हो, ये साफ करवाइए, 6-7 दिन जन्नी हो जाए। यहाँ चावल से क्या पेट थोड़ा भरा, बिस्कुट पानी से वही काम कर रहा हूँ। 7 दिन हो गए मुझे। লরি চালকরা দূর দূরান্ত থেকে এসে পণ্য নিয়ে যারা গ্যাংটকে যাবে, তারা কিন্তু কেউ 8 দিন, কেউ 10 দিন ধরে এখানে দাঁড়িয়েছে। যাদের যে রসদ ছিল খাবারের জন্য, সেই রসদও কিন্তু প্রায় ফুরিয়ে এসছে। স্বাভাবিকভাবেই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে লরি চালকরা। ঠিক তেমনি কিন্তু যারা নিত্যযাত্রী, তারাও কিন্তু যথেষ্ট সমস্যা পড়েছে এবং ভোগান্তি বাড়ছে পর্যটকদের। তুমি যে কথা বলছিলে যে প্রচুর ঘুরপথে, অনেকটা ঘুরপথে কিন্তু এই সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ হচ্ছে এবং যে রংপুর অব্দি আছে, রংপুর থেকে রানীপুর থেকে রোডারসাং হয়ে পাকিয়ং হয়ে তারপরে সেই রাস্তা গিয়ে মিশবে একেবারে গ্যাংটকে। একে তো অনেকটা ঘোরাপথ এবং সময় সাপেক্ষ। তাই যারা পর্যটকরা এই মুহূর্তে পাহাড়ে, বিশেষ করে সিকিমে বেড়ানোর প্ল্যান করেছেন, তাদের কিন্তু ঘুরপথই ভরসা এবং কবে এই জাতীয় সড়ক স্বাভাবিক হবে তা কিন্তু এখনই বলে দেওয়া সম্ভব নয়। এবং NHDSL কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃষ্টি থামলে এবং যেহেতু একটা পাহাড়ের বড় অংশ কিন্তু নেমে এসছে এই 10 নম্বর জাতীয় সড়কে, সেই ধস সংস্কার করা এই মুহূর্তে সম্ভব নয়। তাই নতুন করে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন পুরোপুরি বন্ধ থাকবে, এমনই নির্দেশিকা জারি করেছে NHDSL কর্তৃপক্ষ এবং তার জেরেই কিন্তু দুর্ভোগ এবং ভোগান্তি বাড়ছে একদিকে পর্যটকদের, অন্যদিকে নিত্যযাত্রীদের। সঙ্গে থাকো পার্থ। আমরা এবার ওয়েদার আপডেট জানবো। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, 2 24 পরগনায় বৃষ্টি হতে পারে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট, দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, 2 24 পরগনাতেও বৃষ্টি হতে পারে। ঠিক কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? এই বৃষ্টির স্পেল কতদিন চলবে? দেখো, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং সেটি দীঘার ওপর দিয়ে একেবারে উপকূল বরাবর বিস্তৃত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এর যে প্রভাব, তাতে আজ মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে এবং বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি। তবে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কয়েক দফায় হতে পারে। আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে 7 জেলাতে দক্ষিণবঙ্গের। আর এই 7 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। অর্থাৎ আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এ রাজ্যে রয়েছে। তারপর মৌসুমী অক্ষরেখা শিফট করবে এবং তার প্রভাব যতটা কমবে ততই বৃষ্টির প্রভাবও কমে যাবে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে। তবে রবিবার থেকে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা তো নেই, বৃষ্টির কোনো সতর্কতাও নেই দক্ষিণবঙ্গে। আপাতত এই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আজ এবং আগামীকাল
ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর তারই পাশাপাশি একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো। উত্তরবঙ্গে আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, মালদা, 2 দিনাজপুরে ঝড় বৃষ্টি হতে পারে। কোচবিহার, মালদা, 2 দিনাজপুরে ঝড় বৃষ্টি এবং উত্তরবঙ্গে আজকেও ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। ঠিক কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে উত্তরবঙ্গ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গে এই বৃষ্টির স্পেল কতদিন চলবে, কতদিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে, এবং আজ কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে? দেখো, আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গ জুড়ে। একদিকে যেমন পাহাড়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং উঁচু পার্বত্য এলাকায়, ঠিক তেমনি সমতলে একাধিক জেলায় কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদা, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বেশ কিছু জেলায়, অন্য জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ দুর্যোগের মেঘ কিন্তু কাটছে না উত্তরবঙ্গের আকাশ থেকে। বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে আসেন, কেউ বা তরাই বা ডুয়ার্সে, তারাও কিন্তু যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগে রয়েছেন। সকাল থেকে আমরা যদি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে নজর রাখি, ছবিটা দেখি পাহাড়ি এলাকার, সেখানে কিন্তু আকাশের মুখ ভার রয়েছে এবং কোথাও বা ঘন কুয়াশা, এবং দুপুরের পর থেকে কিন্তু কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক এই পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঠিক তেমনি সমতলের জেলাগুলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। স্বাভাবিকভাবেই উত্তরের প্রতিটি জেলায় কিন্তু প্রশাসনিক কর্তারা তারা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে নদী সংলগ্ন এলাকায়। ঠিক তেমনি কিন্তু নর্থ সিকিম, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবং নর্থ সিকিমে যদি ভারী বৃষ্টি হয় তার প্রভাব এসে পড়ে কিন্তু সমতলের জেলাগুলিতে। কালিম্পং থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি এইসব এলাকাতেও কিন্তু তার প্রভাব পড়ে। স্বাভাবিকভাবে তিস্তা পাড়ের বাসিন্দাদের আরও সতর্ক থাকার পরামর্শ ইতিমধ্যেই দিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনিক কর্তারা। অর্থাৎ কাল পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং শনি এবং রবিবার ওই 2 দিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ধন্যবাদ পার্থ।